দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নতুন আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে আমরা স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি থাকবেন। আজও আমাদের সাথে একজন অতিথি আছেন। আজকের অতিথি আমাদের সাথে যিনি আছেন উনি ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দর্শক, আজ আমরা কথা বলবো করোনা নিয়ে। যেহেতু সারা বিশ্ব জুড়েই একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা, এই করোনা নিয়ে আমরা আলাপ করব। করোনা নিয়ে আপনাদের জিজ্ঞাসা যদি থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের আজকে অতিথি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো সরাসরি চলে যাচ্ছে আলোচনায়। ডক্টর লিয়াকত, আমরা জানি যে 12 লাখ ছাড়িয়েছে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা, এবং মৃতের সংখ্যাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। আপনার মূল্যায়নে কি মনে হচ্ছে যে বিশ্ব আসলে কি এটিকে মোকাবেলার দিকে যাচ্ছে, নাকি এখনও প্রিভেন্টিভ মেজারগুলোর দিকেই আমরা এখনও জোর দিয়ে যাচ্ছি? আমরা আসলে আপনার মূল্যায়নটা জানতে চাই শুরুতেই। আসলে দুটোই বিশ্বজুড়েই মোকাবেলা করার চেষ্টা হচ্ছে, কোথাও কোথাও বেশি সফল, কোথাও কোথাও কম সফল। কিন্তু ইতিমধ্যে আজকে যেমন সুখের খবর হচ্ছে যে ইতালি এবং স্পেন দুই জায়গাতেই সংক্রমণের হার কমেছে, এবং আজকে গত কয়েক দিনের মধ্যে যে ক্রমাগত যে বৃদ্ধি পাচ্ছিল মৃত্যুর হার ইতালিতে, সেটা কমে আসছে। কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্রের খবর এখনও আশাব্যঞ্জক না, এবং সবচেয়ে যে যুক্তরাজ্য সেটি ইউরোপের সবচেয়ে পিছনে পড়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এটিতে কিভাবে একে মোকাবেলা করা হবে তা নির্ভর করছে একটি দেশের প্রস্তুতি কেমন, একটা জনগোষ্ঠীর প্রস্তুতি কেমন। অনেক দেশ আছে যেখানে স্থির হয়ে আছে, এবং অনেক দেশ আছে যে দেশগুলোতে এখনও যথেষ্ট ভালোভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। আঘাত এসেছে কিন্তু তারপরে মোকাবেলা করা হয়েছে। কিন্তু যে দেশগুলো প্রস্তুতিটা ভালো নিয়েছিল, যেমন ব্রিটেনের কথা যদি বলা যায়, জার্মানির কথা যদি বলা যায়, সেই দেশগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ইনফেকশনের মাত্রা কম, ডেথ রেটও কম। এটাই কি মূল কারণ সেই দেশগুলোতে ব্যাপক আহারে না ছড়িয়ে পড়ার? মানে ঠিক একটি কারণ অনেক সময় যদিও বলা যাবে না, তবে কতগুলো বিষয় খুবই সুস্পষ্ট। যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থা যেসব দেশে রয়েছে, সেসব দেশে মৃত্যুর হার খুবই কম, সংক্রমণের হারও তুলনামূলকভাবে অনেক কম। আপনি যেমন ব্রিটেনের কথা বললেন, ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা এক সময় যেটাকে আমরা গর্ব করতাম 70-এর শেষে বা 80-র দশকের মডেলে, যেটা শুরুর দিকের মডেল ছিল, সেই মডেলটা নিয়ে ন্যাশনাল হেলথ সার্ভিস, যে মডেলটাই আসলে কিছুটা কপি আমরা করেছিলাম, যদিও আমরা সফলভাবে কপি করিনি, কিন্তু সেটি কিন্তু একসময় গর্ব ছিল সারা পৃথিবীর, যে ন্যাশনাল হেলথ সার্ভিসে জনস্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। একটা সুন্দর জিপি সিস্টেম ছিল, একটা রেফারেল সিস্টেম ছিল, এবং সব মানুষের স্বাস্থ্যের উপরে নজর দেওয়া ছিল। কিন্তু মার্গারেট থ্যাচারের কিছু নীতি থেকে শুরু হয়, এবং পরবর্তীতে কিন্তু ব্রিটেনের সে আদি এনএইচএস থেকে সরে এসেছে। সুতরাং এখন যেটা দেখা যাচ্ছে, সেখানে আবার কিছু সিদ্ধান্তের ভুল ছিল। আমরা জানি যে বরিস জনসন প্রথম দিকে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওইভাবে লকডাউন করেননি। কিন্তু আমরা যদি উল্টো দিকে দেখি যে জার্মানির মডেল, জার্মানির থেকে আমরা যদি আরও উত্তরের দিকে যাই, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেমন ডেনমার্ক বা নরওয়ে বা বিশেষ করে সুইডেন, ফিনল্যান্ড, এইসব দেশের মধ্যে দেখবো যে এমনকি সুইডেনে যেমন লকডাউনও করে নাই। মানুষের সচেতনতা, তাহলে স্বাস্থ্য সচেতনতা জনগণের একটি বড় বিষয়। আবার যে স্বাস্থ্য ব্যবস্থার যে মৌলিক বিষয়গুলো, এবং এইসব দেশগুলোতে আসলে যেটা হয়েছে সেটাকে বলে ওয়েলফেয়ার এক ধরনের। হ্যাঁ, ওয়েলফেয়ারটা মানে হলো আমি যদি প্রতিরক্ষা, আমি যদি অন্যান্য বিষয়, মহাকাশ ইত্যাদিতে অর্থ ব্যয় করি বা আমার রাষ্ট্রের বাজেট ব্যয় করি, কিন্তু তার চাইতে আমি কত জনকল্যাণে ব্যয় করলাম, এইটা হচ্ছে একটা তুলনামূলকভাবে ব্যাপার। সেই তুলনায় চিন্তা করলে যে যখন ইটালি বা অন্যান্য দেশে যে ধরনের যে পলিসিগুলো, সেই পলিসিগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অতটা জনকল্যাণমুখীভাবে তৈরি হয়নি। এর সঙ্গে আবার কিছু সিদ্ধান্তের ভুল, যেটা ব্রিটেনেও ছিল, ইটালিতে ছিল, স্পেনে ছিল, কিছু সিদ্ধান্তের সমস্যা। আর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ যদি আমরা দেখি, যে আমেরিকার উদাহরণ, তাই না? আমেরিকাতে যে হারে অন্যান্য খাতে ব্যয় করা হয়, সেই খাতে কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু জনকল্যাণমুখী কোনো ব্যয় নাই। তার পাশের দেশ কিউবাতে দেখুন, সেটি কিন্তু আলাদা। হ্যাঁ, এবং কিউবা এখন বলতে গেলে অন্য দেশে পারলে ইউএসএ তো এক্সপোর্ট করে হিউম্যান রিসোর্স, ল্যাটিন আমেরিকার বহু দেশে কিন্তু কিউবার স্বাস্থ্যকর্মীরা গিয়ে চিকিৎসা দিচ্ছে, এবং একমাত্র কিউবাই বলতে পেরেছে যে আমরা করোনা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। আর কোনো দেশ কিন্তু এটি বলতে পারেনি। সেক্ষেত্রে ধরা যাক যে আরও কিছু, যেমন
দক্ষিণ কোরিয়া। সে পেরেছে কারণ তার সার্সের সময় থেকে বহু টেস্টের প্রস্তুতি তার ছিল। মানে এখন হঠাৎ করে কিন্তু টেস্ট তৈরি করেনি। এটা টেকনোলজি ওখানে যেমন অনেক হেল্প করেছে, টেকনোলজি মনিটর করেছে। চীনের উদাহরণ আবার আলাদা বিষয়। চীন একদিকে সফল, একদিকে ব্যর্থ। কারণ চীনের সফলতা হচ্ছে যে এই ধরনের একটি আঘাতকে একটা কমান্ড দিয়ে একদম মানে সম্পূর্ণ লকডাউন করার মাধ্যমে সে যে সফল হয়েছে। কিন্তু ব্যর্থ যখন এই ধরনের একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যখন এইভাবে সমস্ত ফ্যাক্টকে গোপন রাখে, তার ফলে সারা দুনিয়াকে বিপদে ফেলে। এইটি কিন্তু খুব বড় ব্যর্থতা, যে আমাদের যদি তথ্যের উন্মুক্তকরণ না থাকে, তথ্য যদি মানুষ না জানতে পারে, তাহলে কিন্তু সেখানে তথ্য ম্যানিপুলেটেড হয়, তাহলেও কিন্তু আবার আরেক ধরনের বিপদে নিয়ে যায়। কাজেই সেই ধরনের রাষ্ট্রেরও এটা যে আদর্শ দিয়ে হোক না কেন, ইরানও একটি উদাহরণ এখন, যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মনে করি যে এই ধরনের কর্তৃত্বপরায়ণতা অনেক সময় সফল হয়, অনেক সময় সফল হয় না। তো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য কতটা গুরুত্ব পাচ্ছে, স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক বিষয়গুলো কতটা গুরুত্ব পাচ্ছে, এবং সেগুলো জনকল্যাণমুখী না, সাধারণ মানুষের জন্য, গরিব বিশেষ করে বঞ্চিত মানুষদের জন্য সেটি কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে, কিছু মুষ্টিমেয় মানুষের জন্য নয়, সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশের দিকে যদি তাকাই, বাংলাদেশে ইনফেকশনের নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে যে 70 ছুঁয়েছে, এবং ডেথ আইডিসিআর যে ঘোষণা করেছে সেটি 9-এর মতো। বাংলাদেশে কি আমরা সেই প্রিপেয়ার্ডনেসটা কি আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে পেরেছি, কিংবা আমাদের হাতে কি কিছু ছিল, এক্সিস্টিং গুড প্র্যাকটিস কি ছিল যেটা নিয়ে আমরা করোনার সামনে দাঁড়াতে পারি? বাংলাদেশে সত্যি বলতে কি স্বাস্থ্য খাতে তুলনামূলকভাবে অবকাঠামো অনেক ভালো, এবং এটি বিশ্বজুড়েই প্রশংসিত। অবকাঠামোর দিক থেকে ফিজিক্যাল অবকাঠামো সব কিছু যে বাস্তবায়ন সফল হয়েছে তা না। এই জন্যই কিন্তু আমরা অনেকগুলো অসুখ, যেগুলোকে আমরা বলতাম সংক্রামক ব্যাধি, পুষ্টিজনিত ব্যাধি, মাতৃ ও শিশু মৃত্যু, এগুলো যে কমাতে সক্ষম হয়েছিলাম এবং হয়েছি দীর্ঘ সময়, বেশ কয়েক দশক ধরেই, এবং পৃথিবীতে একটি রোল মডেল হয়েছি। কারণ এই ব্যবস্থাগুলো সেটি আমাদের সেই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যে ভিজিটর থেকে শুরু করে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার উপজেলা, জেলা পর্যায়ে, এটি ন্যাশনাল হেলথ সার্ভিস মডেলেই প্রথমে সাজানো হয়েছিল। এটিতে অনেক রকম কিছু অ্যাডাপ্টেশন হয়েছে, পরবর্তীতে উন্নয়ন হয়েছে। কিন্তু এটি সত্যি যে একটি কাঠামো আমাদের কিন্তু আছে। সেই কাঠামোর কারণে এখন পর্যন্ত অনেক কিছু, এই যে হঠাৎ বললে যে আমরা গ্রাম থেকে আমরা বা উপজেলা থেকে যে স্যাম্পল সংগ্রহ করতে পারবো, বলতে পারছি এই কারণে যে আমাদের ইপিআই এর বিশাল একটা কর্মী বাহিনী আছে। এখন আমাদের হয়তো বলতে পারছি কারণ জেলা শহরগুলোতে একটা মেডিকেল কলেজ ছাড়াও কিছু সেট আপ রয়েছে। সুতরাং এটা আমাদের বলতেই হবে যে বাংলাদেশে কিছু যে প্রস্তুতি নেই তা নয়, এবং এই প্রস্তুতিগুলো যে এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদেরকে এখন কিন্তু ফল দিচ্ছে। কিন্তু অন্যদিকে হয়েছে কি, এই স্ট্রাকচারগুলোতে যেটাকে বলা হয় প্রচুর জনশক্তি এবং অন্যান্য যে প্রশিক্ষিত জনশক্তির ক্ষেত্রে কিছু যেমন প্রশিক্ষণ কিছু ঘাটতি রয়েছে, কিছু জনশক্তির ঘাটতি রয়েছে, কিছু অবকাঠামোর ঘাটতি রয়েছে, কিছু যন্ত্রের ঘাটতি রয়েছে, এবং যন্ত্রপাতির মধ্যে অগ্রাধিকারের ঘাটতি রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় আমাদের যেটি মানে এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটুকু বাজেট দিতে বলেছে, সেই বাজেটের মধ্যেও ঘাটতি রয়েছে। সুতরাং এইসব ধাক্কা, এই যেটাকে বলে করোনার ধাক্কা আমরা যদি বলি, এই ধাক্কার সময় আমাদেরকে কিছুটা আবার আত্মসংশোধনের সময় এসছে, আমাদের এখন কিছুটা অনুধাবনের সময় এসছে যে আমরা যেন এই স্বাস্থ্যকে যে গুরুত্ব দিতে হবে। এবং অনেক সময় সাধারণভাবে আমরা কখনো বুঝি নাই যে স্বাস্থ্যের সঙ্গে উন্নয়নের সম্পর্কটা কী। আজকে আমরা যে মধ্যম আয়ের দেশে গেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নানান জায়গায় পুরস্কৃত হয়েছেন, স্বাস্থ্যের উন্নয়নের সঙ্গে মধ্যম আয়ের দেশে যাওয়ার একটি প্রধান বিষয় রয়েছে। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য ইন্ডেক্সে আমরা আশেপাশের দেশগুলোকে ছাড়িয়ে গেছি, এবং এটা শুধু আমাদের পরিসংখ্যান না, এটি সারা দুনিয়ারই পরিসংখ্যান। কিন্তু সেই পরিসংখ্যানগুলো থেকে আমরা দেখছি যে আমাদের মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অনেক বিষয়ে আমরা কিন্তু আশেপাশের দেশে যেখানে আমাদের তুলনায় ইনভেস্টমেন্ট বেশি, সেখান থেকেও ছাড়িয়ে গেছে। তাহলে নিশ্চয়ই একটি শক্তি আমাদের রয়েছে। এই শক্তিটি নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার জিজ্ঞাসা। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমাদের সাথে ডক্টর লিয়াকত আলী আছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, আমার প্রশ্নটা হলো, আমার ভগ্নিপতি ডালাসে এফেক্টেড হয়েছে, করোনা পজিটিভ হয়েছে। তো সে সিভিয়ার গ্লুকোমা পেশেন্ট, তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিও কম্পারেটিভলি অনেক কম। তো তার জন্য বাড়তি কি সাবধানতা দরকার, কাইন্ডলি একটু বলবেন।
আর আমার আরো দুটো প্রশ্ন আছে। ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ মসকিটো ট্রান্সমিশন লাইক অ্যাডিস মসকিটো? আর আর সাম ব্লাড টাইপ এবল টু ফাইট দ্য ভাইরাস বেটার লাইক রেয়ার গ্রুপ ও নেগেটিভ? এবং ড্রিঙ্কিং ওয়াটার দ্বারা এটা সংক্রমিত হতে পারে কিনা? আর করোনা ভাইরাস মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে কেন আক্রমণ করছে না? এটা আমার একটা প্রশ্ন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার অনেকগুলো প্রশ্ন, শেষ থেকে আগে বলি যে অনেক প্রাণী কিন্তু যারা হায়ার লেভেলের এপ যেমন বানর, এদেরকে কিন্তু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং হায়ার প্রাণী হতে পারে, কিন্তু লোয়ার প্রাণী এটা নির্ভর করে এই ভাইরাসটার, যেটা আমরা দেখছি যে কদমের ফুলের মতো যে খোঁচা খোঁচা প্রোটিন, তার রিসেপ্টর কার কার মধ্যে রয়েছে। তো এটা উচ্চতর প্রাণীর মধ্যেই শুধু রিসেপ্টর রয়েছে এবং কতগুলো জীবকোষে রয়েছে, তারা ছাড়া হবে না। আচ্ছা, দ্বিতীয় যেটি আপনি প্রশ্ন করলেন যে পানির মধ্যে যেতে পারে কিনা, আমরা আসলে এইটা হলো ড্রপলেট ট্রান্সমিশন বলি, যে ড্রপলেট থেকে যায় এবং সেই ড্রপলেটের মধ্যে যদি ঘনত্ব বেশি থাকে তাহলেই সেটা আমাকে ক্ষতি করতে পারবে। যদি এখন পানির মধ্যে গিয়ে এটা ডাইলিউট হয়ে যায়, অনেক ডাইলিউশন হয়ে গেলে আর এটা থাকবে না। কিন্তু যদি পানির ড্রপলেট খুব ছোট্ট থাকে, তার মধ্যে যদি অনেক ভাইরাস থাকে, তাহলে কিন্তু আবার আমাকে ইনফেক্ট করতেই পারে। কিন্তু এমনিতে সাধারণত এটা পানিবাহিত রোগ হিসেবে আমরা চিহ্নিত করব না, কারণ সেটি এবং এই অর্থে তা পানির মধ্য দিয়ে আমরা বলবো না, এটা সারফেসে বরং সারভাইভ করে। এখন পর্যন্ত এই ভাইরাসটির সম্পর্কে গবেষণা এখনও আমরা শেষ পর্যায়ে আসতে বলি না, শেষ কথা এই কারণে যে এটি এখনও প্রাথমিক ধরনের গবেষণা। আপনার যে আরেকটি প্রশ্ন ছিল যে বিশেষ করে গ্লোকোমা, আপনার যে আত্মীয়ের কথা বললেন, এটি অত্যন্ত আমাদের দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ যে এই সময়ে কিছু কিছু মানুষ অত্যন্ত বিপদের মধ্যে থাকবেন। এই গ্লোকোমা যদি ডায়াবেটিস জনিত গ্লোকোমা হয় তাহলে আরও সমস্যা তার জন্য, কারণ এই সব ক্ষেত্রে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা, এই ভাইরাসটার বিরুদ্ধে প্রধান বিষয় হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। এই প্রতিরোধ ক্ষমতাটা যখন দুর্বল থাকবে, সেটা ডায়াবেটিস, হাইপারটেনশন, লাং ডিজিজ, স্মোকিং, নানান কারণে, এবং সেই জায়গাটিতে আমরা যদি বাড়তি না নেই ব্যবস্থাগুলো, প্রতিরোধ ব্যবস্থা, তাহলে এবং নিজেরা সচেতন না হয়, তাহলে সেক্ষেত্রে বিপদ আসতে পারে। এখন তার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার ডালাসের সেই চিকিৎসকবৃন্দ তার যেটাকে আমরা বলি সাথে যে অসুখগুলো, সেগুলোর চিকিৎসা, এবং করোনা নিজে যত না বিপদ ডেকে আনে, তার চেয়ে আসলে ওই অসুখগুলো এবং বয়সের সাথে কিছু কোমরবিডিটি বলা হচ্ছে, কোমরবিডিটি যেটা প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেইটা একটা বড় বিপদ। আরেকটা বললেন যে মশা দিয়ে সাধারণত এটা বাহিত হওয়ার কথা নয়। এটা এখন পর্যন্ত গবেষণা বলছে যে না, এটা মশাবাহিত নয়। আসলে করোনা কিংবা কোভিড-19 নিয়ে যে কথাই বলা হোক, বিজ্ঞানীরা বলছেন যে ইটস টু আর্লি টু সে। এখনও এটি নিয়ে গবেষণার প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে, সেগুলো প্রকাশ হচ্ছে, কিছু এখনও প্রকাশের অপেক্ষায় আছে হয়তো। হ্যাঁ, সত্যি রোগতত্ত্বটা এখনও খুব একটা স্পষ্ট না, কারণ চীন যেহেতু প্রথমে তথ্য কিছুদিন গোপন রেখেছিল, আমাদের শুরু করতেই দেরি হয়েছে। তবে চীন একটা ভালো কাজ করেছিল যে চীনা বিজ্ঞানীরা জানুয়ারির শুরুতেই বা মাঝামাঝি সময়ে এই করোনার ভাইরাসের যে সিকোয়েন্সিং জিনের, সেটা উন্মুক্ত করে প্রকাশ করে ফেলেছিল, যার জন্য ভ্যাকসিন সম্ভব হচ্ছে, ওষুধের আবিষ্কারের ক্ষেত্রে চেষ্টা চলছে, সেটা সম্ভব হচ্ছে, সামরিক চেষ্টাগুলি চলছে। দর্শক, আবারও মনে করিয়ে দিয়ে যে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমাদের অতিথি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেটি বলছিলাম যে হেলথ বাজেটের কথা, আমরা জানি যে এই প্রশ্নে যাব, তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে কানেক্ট হয়েছেন। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনি শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। কোত্থেকে ফোন করেছেন আপনি? আমি মিরপুর থেকে ফোন করেছি, আমার নাম হচ্ছে ইলা। জি, আপনার প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাস এই যে আক্রান্ত হয়ে আমরা অনুমান করেছিলাম যে ভান্ডারিয়াতে যে ছেলেটা মারা গেছে, ওর শরীরে যে করোনা ভাইরাস আমরা অনুমান করেছিলাম, বাট ওটা নেগেটিভ আসছে। কত ঘন্টার মধ্যে এটা পরীক্ষা করলে পজিটিভ ফল আসে আর নেগেটিভ আসে? দেন আর পিরোজপুর থেকে ওই নমুনা কালেক্ট করে আমরা ঢাকার মধ্যে কত ঘন্টার মধ্যে নিয়ে আসছি, এটা কিন্তু একটা বিষয়। জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। যেটি বলছেন যে প্রথম অংশটা গুরুত্বপূর্ণ
সেই অংশটা হচ্ছে যে আমরা যত দ্রুত সংগ্রহ করব তত দ্রুত সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এটি একটা সময়ে যখন একটা জীবকোষ যখন মরে যায় তখন ওর ভিতরে ভাইরাসটাও আর বেশি বৃদ্ধি করতে পারে, কারণ ভাইরাসের নিজের কোনো ক্ষমতা নেই বৃদ্ধি করার। এটি আমার জীবন্ত কোষের ফ্যাক্টরিকে হাইজ্যাক করে নিজে সে বর্ধিত হয়, সুতরাং সে আর বেশি বর্ধিত হতে পারে না। সুতরাং আমরা এটি সাধারণত আমরা বলি যে 1 থেকে 2 দিনের মধ্যে যদি তবু স্যাম্পলটা আমরা সংগ্রহ করতে পারি তাহলে হয়তো তার মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনাটা বেশি থাকে, না হলে এটা আলটিমেটলি থাকে না। ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা আসলে যখন একবার একটা আমাদের যে কালেকশন ফ্লুইড, সেই ফ্লুইডের মধ্যে যখন চলে আসে তখন এটা 2 ধরনের ফ্লুইড থাকে। একটা ফ্লুইড থাকে যেটা ওইখানে ডিঅ্যাক্টিভেট করা হয়, কিন্তু ডিঅ্যাক্টিভেট মানে তার কার্যক্ষমতা নষ্ট করে দিলেও কিন্তু আরএনএটা থেকে যায়। সেই আরএনএটা এনে আমরা RT-PCR ওটাকে বর্ধিত করতে পারি। আর ডিঅ্যাক্টিভেট না করে যদি যেটাকে আমরা বলি লিভিং বলি বা ভায়াবল বলি, সেই যে সেই ভাইরাসটাকে এনেও আমরা কিন্তু ল্যাবরেটরিতে সেখান থেকে তার আরএনএটাকে পৃথক করে আমরা আবার যে পরীক্ষা করি RT-PCR করা যায়। সুতরাং ট্রান্সপোর্টের টাইমটা এখানে খুব মুখ্য নয়, তবে ট্রান্সপোর্টের টাইমটা যত দ্রুত হবে সুবিধা এই কারণে যে আমার রেজাল্টটা যত দ্রুত হবে আমি সেই রোগীটাকে চিকিৎসার ক্ষেত্রে দ্রুত তখন বলতে পারবো পজিটিভ না নেগেটিভ, তোমার কিভাবে চিকিৎসা হবে। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যদি বলছিলাম যে বাজেটের কথা, আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই সেই হিসেবে দেখা যায় যে আমরা জিডিপির মাত্র 5% হয়তো বাজেটে ব্যয় করি স্বাস্থ্যের পেছনে। এই ব্যয়টা আসলে 15% বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ব্যয় করা উচিত। আমরা এই যে 10%-এর ঘাটতি, এটি আসলে এই করোনা মোকাবেলায় আমাদেরকে কোনোভাবে এখন আর সেই আত্মসংশোধনের কথা বলছিলেন, সেটি আত্মসংশোধন করার সময় হয়েছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে এই ধরনের ধাক্কা, যেটা আমি তখন বলছিলাম যে যেহেতু অর্থনীতির সঙ্গে জাতীয় উন্নয়নের সঙ্গে স্বাস্থ্য যে শুধু স্বাস্থ্যের বিষয় নয়, এটি যে একটি উন্নয়নের বিষয়, হেলথ ইজ এ ডেভেলপমেন্ট ইস্যু, এইটা অনুধাবনের সময় এসছে। এটা অনুধাবন করলে আপনার যেটা বললেন সেটার মধ্যে আমাদের একটু সংশোধন হয়েছে যে জিডিপির 5% WHO হচ্ছে সাজেশন হচ্ছে, এবং বাজেটের 12%। হ্যাঁ, বাজেটের 12%, কিন্তু আমরা তার ধারে কাছে না, আমরা জিডিপির 3%ও যাইনি। এবং সেই ক্ষেত্রেও বাজেটের যে শুধু বাজেটের পরিমাণ বড় কথা না, বাজেটটাকে সুষমভাবে বন্টন করা, সেটি হচ্ছে যেমন প্রিভেন্টিভ খাতে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেখানে আমাদের এখন 3%ও না, যে ব্যয়টা হয় সেটা হাসপাতালগুলোতে আমরা ব্যয় করি এবং বেতন দিতে সেকেন্ডারি টারশিয়ারি হাসপাতালে। তাহলে প্রতিরোধমূলক স্বাস্থ্যে ব্যয় করতে হবে, জনকল্যাণমুখী কাজে ব্যয় করতে হবে, দরিদ্রদের প্রোটেকশনে ব্যয় করতে হবে। কারণ এখানে যে সমতার সমস্যা থেকে গেছে, আমরা হয়তো কিছু লোক যত মুষ্টিমেয় সংখ্যক লোক যত ভোগ করছি তত কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। আর প্রাইভেট সেক্টরের সাথে একটা সুন্দর যে প্রাইভেট সেক্টর থাকতে হবে, কিন্তু ওটা রাষ্ট্র কতটা স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র যদি নাই, তাহলে প্রাইভেট সেক্টরের ভূমিকাটা কী হবে, সেই ভূমিকাগুলো নিয়ে এবং অর্থাৎ বাজেট শুধু করলে হবে না, বাজেটে গভর্নেন্স, স্বচ্ছতা, তার ব্যয়, তার পরিকল্পনা, সব কিছুর মধ্যে আসলে আমূল একটা পরিবর্তন আমাদের আনতে হবে। এটি বড় কথা। রাজধানীতে একটি হসপিটাল আছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মহাখালীতে, আপনি জানেন, কিন্তু সেটির অবস্থা আমরা নিজে ঘুরে গিয়ে দেখেছি, অনেক গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, সেটির অবস্থা কিন্তু মোটেও সন্তোষজনক বলা যায় না। এরকম একটি হাসপাতাল যদি এই জরাজীর্ণ অবস্থা কিংবা এরকম কম ম্যান পাওয়ার নিয়ে এবং অর্থাৎ বাজেট শুধু করলে হবে না, বাজেটে গভর্নেন্স, স্বচ্ছতা, তার ব্যয়, তার পরিকল্পনা, সব কিছুর মধ্যে আসলে আমূল একটা পরিবর্তন আমাদের আনতে হবে। এটি বড় কথা। রাজধানীতে একটি হসপিটাল আছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মহাখালীতে, আপনি জানেন, কিন্তু সেটির অবস্থা আমরা নিজে ঘুরে গিয়ে দেখেছি, অনেক গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, সেটির অবস্থা কিন্তু মোটেও সন্তোষজনক বলা যায় না। এরকম একটি হাসপাতাল যদি এই জরাজীর্ণ অবস্থা কিংবা এরকম কম ম্যান পাওয়ার নিয়ে কিংবা এরকম অব্যবস্থার মধ্যে দিয়ে চলে, তাহলে কিভাবে আমরা সংক্রামক ব্যাধিগুলোকে আমরা আসলে আমি বিশেষ উদাহরণ নিয়ে আলাপ করতে চাই না। আমি আগেই বললাম যে এটি একটি সেকেন্ডারি টারশিয়ারি হাসপাতাল, কিন্তু সংক্রমণের প্রধান বা সংক্রমণ কেন, যে কোনো অসুখ, বিশেষ করে সংক্রামক ব্যাধির ক্ষেত্রেও একটা প্রধান বিষয় হচ্ছে জনগণকে তাকে ওন করতে হবে, জনগণকে বুঝতে হবে যে স্বাস্থ্যটা তার নিজের, এবং সেইখান থেকেই আসলে শুরু।
হাসপাতাল যত না আমাদের কাছে আমরা এখনও যেমন ধরা যাক যে ভেন্টিলেটর, অবশ্যই এখন হয়তো খুব একটা বার্নিং ইস্যু তাই, কিন্তু ভেন্টিলেটর নিয়ে যত চিন্তা করছি আমরা হয়তো হাত ধোয়াটার এই যে সচেতনতা এবং অন্যান্য বিষয় নিয়ে কখনোই এত ভাবি নাই, তাই না? তা যেটার কারণে আমাকে একটু সচেতন থাকলে আমাকে তো হাসপাতাল পর্যন্ত যেতে হবে না। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি যে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে চেষ্টা, পাবলিক হেলথ ইস্যু, এটি কিন্তু অত গুরুত্ব কখনো পায় না। আমরা এই সময়গুলোতে আমাদের অনুধাবনের সময় এসছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেহেতু এটি নিয়ে অত্যন্ত ভাবিত, আমরা এই সুযোগগুলোকে লাভ করতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, এটা যে সবসময় হাইটেকের ব্যাপারটা নয়, এবং এইখানে সবসময় একটা হলো সুষম পলিসির ব্যাপার এবং জনবান্ধব গণমুখী একটি পলিসির ব্যাপার, যে পলিসিতে আমরা অধিকাংশ মানুষকে অল্প ব্যয়ে যে প্রোটেকশনটা দিতে পারি। আর শিক্ষার ক্ষেত্রেও গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়গুলো, আবারও বলছি যে প্রাইভেট সেক্টর যেহেতু এখন প্রায় 60% লোকের চিকিৎসা দিচ্ছে, এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আমরা এই ধরনের আরও আঘাত আসবে, সেই আঘাতগুলোকে কিন্তু সামাল দিতে পারবো না। আঘাত আসবে যেটি বলছেন বিজ্ঞানীরা, কিন্তু বলছিলেন যে এরকম আরেকটি ফ্লু আসতে যাচ্ছে কিংবা যে কোনো মুহূর্তে হয়তো এটি আসবে। কবে আসবে এটি হয়তো জানা ছিল না, এটি বলছিল যে স্প্যানিশ ফ্লু এর মতন আরেকটি ফ্লু আসবে, কিন্তু পৃথিবীবাসী কিংবা রিসার্চাররা, টেকনিশিয়ানরা কি সেটি আমলে নেননি? এরকম কি কোনো ব্যাপারটা হলো কি যে অনেক ক্ষেত্রে বিজ্ঞানীদের কণ্ঠস্বর রাজনৈতিক কণ্ঠস্বরের তুলনায় এত মৃদু যে বিজ্ঞানের কথা কিন্তু সামনে আসে না অনেক ক্ষেত্রে। আমাদের পত্রপত্রিকাতে, দৈনিক পত্রিকাতে খেলার পাতা 2 পৃষ্ঠা থাকলে বিজ্ঞানের পাতা থাকে অতি অল্প, তাই না? সম্মানের দিক থেকেও যদি দেখা যায় যে অন্যান্য সেক্টরের লোকদের যেভাবে রাষ্ট্রীয় সম্মান, বিজ্ঞানীদের কিন্তু সেইভাবে বড় সেলিব্রিটি হয় না। তো সুতরাং এই জায়গাগুলোতে সমস্যা থেকেই যায়, এবং বিজ্ঞানীদের থেকেও কিছু দুর্বলতা যে তা নয়, হ্যাঁ, যে তারাও হয়তো সেভাবে ভয়েসটাকে বা সমাজের সাথে সেভাবে যুক্ত হয় না। উভয় দিকেই সমস্যা থাকতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা। নাহলে আমরা যদি দেখি যে ইউএসএতে ফসির কথা কতটা খেটেছে, এই সাম্প্রতিক উদাহরণে ডক্টর ফসি বললে কতটা খেটেছে, আর প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে বলেছেন, ট্রাম্পের সমস্ত উল্টাপাল্টা কথাগুলোই কিন্তু শিরোনাম হয়েছে। আমাদের সেজন্য গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে, এই ধাক্কাগুলো থেকে শিক্ষা লাভ হচ্ছে, রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে টেকনিক্যাল লোকদের, টেকনিক্যাল বিষয়ে টেকনিক্যাল লোকদের, এবং যথার্থভাবে যারা টেকনিক্যাল কথাই বলবে, যারা রাজনীতির মোড়কে টেকনিক্যাল কথা বলবেন না, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাগুলোতে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে, এবং আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে জীবন আচরণ, আমাদের যে খাদ্যের পরিবর্তন, সব কিছু, এবং সবচেয়ে বড় আরেকটা বিষয় গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের যে পজিটিভ দিক, তার সাথে যে অজস্র নেগেটিভ দিকের একটি হচ্ছে এটা। এবং এই বিশ্বায়নের ক্ষেত্রেও কিন্তু সব কারণে মিলে আমাদেরকে নতুন ধরনের অসুখের মোকাবেলা করতেই হবে। একটি যেমন একটা যেমন বলি যে সুপারবাগ, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা যে কী হারে বাড়ছে, আমরা আজকে করোনা নিয়ে ভাবিত হয়তো আমরা জানি না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে এমন একটা সময় আসবে সুপারবাগ নিয়ে, সারা পৃথিবী একটি হয়তো আমার অনেক টাকা নিয়ে উপরে আমি বসে থাকবো, অনেক সম্পদের উপর বসে থাকবো, অনেক বড় বড় বিল্ডিংয়ের উপর বসে থাকবো, কিন্তু আমাকে বাঁচানোর জন্য একটি অ্যান্টিবায়োটিক খুঁজে পাবো। কারণ বাজারের প্রচলিত বেশিরভাগ অ্যান্টিবায়োটিক এটাই ঘটছে। নেক্সট বোমা হচ্ছে সুপারবাগ। হ্যাঁ, তো আমরা আরো কথা বলবো, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে আপনার পরিচয়টি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম চট্টগ্রাম থেকে। আমার নাম হচ্ছে আনোয়ার। জি, আমি বিভিন্ন টিভি নিউজে জানতে পাচ্ছিলাম যে আবহাওয়া, মানে আমাদের যে গরম পরিবেশে নাকি এটার আক্রান্তের সংখ্যা কম হবে। বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বলা হচ্ছে যে ওয়েদারের কারণে নাকি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এবং যদি আমাদের এশিয়া অঞ্চলের কথা আমরা চিন্তা করি, তাহলে সেটা একটু যদি বুঝিয়ে বলতেন যে আসলে কি আমরা এই ব্যাপারে কি কোনো আক্রান্ত থেকে, বা অনেক টিভি নিউজে বলা হচ্ছে যে এয়ার কন্ডিশনের কারণেও নাকি আক্রান্তের সংখ্যা বাড়তে পারে, এটা ব্যাপারটা যদি একটু বলতেন। এর একটি প্রচলিত যে আলোচনাগুলো আছে তার মধ্যে আবহাওয়া একটি বড় জায়গা। ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটি আনার জন্য। আসলে ডুবন্ত মানুষদের সামনে একটা খড়কুটো কিন্তু অনেক সময় খড়কুটো ধরেও মানুষ বাঁচার চেষ্টা করে, তাই না? তো আসলে এই ধরনের নানান তথ্য কিন্তু অনেক কিছু ঘুরপাক খাবে। একটি গবেষণা থেকে প্রথমে বলেছিল যে নর্থ সাউথ গ্রেডিয়েন্ট, অর্থাৎ উত্তর দক্ষিণ গ্রেডিয়েন্ট থেকে
এক ধরনের যেটাকে বলা হয় প্রস্তাবনা। বিজ্ঞানে কিন্তু কতগুলো ব্যাপার থাকে। বিজ্ঞান কিছু জিনিস প্রথমে বলে যে আমি একটা মনে হতে পারে, কিন্তু এটা নিশ্চিত করার জন্য আরো গবেষণার দরকার হয়, ধাপ রয়েছে। মানে ইট হ্যাঁ, মেবি কথাটা সবসময় maybe, জুড়ে দেয়া হ্যাঁ, থাকে। তো প্রথমে এটি অত্যন্ত একটি ছোট্ট একটা অবজারভেশন দিয়ে শুরু হয়েছিল, সেটাই ওই যে খড়কুটোর মতো হাইলাইট হয়ে গেছিল। তো কিন্তু পরবর্তীতে খোদ আমেরিকাতেই দেখা গেল যে উত্তর এবং দক্ষিণের যে স্টেটগুলোর মধ্যে যে তফাৎটা ভাবা হয়েছিল সেই তফাৎটি আসলে কার্যকর হয়নি। করছে না। তার ফলে এই হাইপোথিসিসটা নিয়ে এখন আবার জটিলতা শুরু হয়েছে। কেননা এমআইটির গবেষকরা কিন্তু বলছিল যে 3 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস যে দেশ সেটাই বলছি আমি, এমআইটির গবেষণাটাকে আমি রেফার করছি, যে ভেবেছিল, কিন্তু এই ভাবনার সাথে দেখা গেল আসলে এগুলোকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, বহু উপাদান একসঙ্গে হয়ে অসুখটা হচ্ছে। সেই অসুখের মধ্যে একটা বড় বিষয় থাকবে আমাদের জেনেটিক বৈশিষ্ট্য, আমাদের জিনের যে বৈশিষ্ট্য। এখন এই জিন এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে আবহাওয়া, খাওয়া, আমাদের ফুড হ্যাবিট, আমাদের এক্সপোজার, অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বা অন্যান্য অসুখে এক্সপোজার, এগুলো নানান বিষয় কিন্তু এখানে জড়িত থাকবে। এবং শুধু তাপমাত্রা না, তার সঙ্গে যে আর্দ্রতা, হিউমিডিটি, এটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে ইত্যাদি বিষয় জড়িত রয়েছে। আমাদের বললে যে এখনও এই গবেষণা থেকে কোনো স্পষ্ট প্রমাণ নাই যে তাপমাত্রাই শুধু আমাদেরকে প্রোটেক্ট করবে। আসলে আমাদের এখন জেনেটিক বৈশিষ্ট্যের সাথে কি সম্পর্ক তা আমরা বুঝছি না। কারণ একবার মনে হয়েছিল জেনেটিক্যালি কি আমরা তাহলে প্রোটেক্টেড, যে বাংলাদেশে যে ইনফেকশন বা পশ্চিমবঙ্গের তুলনামূলকভাবে কম আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমেরিকাতে আবার বাঙালি অনেক মরেছে। কিন্তু আবার খবর যখন নেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগেরই কোমরবিড সমস্যা ছিল। হ্যাঁ, তো এখন এই বিষয়গুলো এখনো গবেষণাধীন আছে, এখনো ফাইনাল কথাটা বলে দেওয়ার মতো সুযোগ হয়নি। এ পর্যায়ে একটি বিরতি নিব। দর্শক, সেফ অ্যান্ড সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা এই আলোচনাকে আরও এগিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সেফ অ্যান্ড সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজ স্টুডিওতে আমাদের সাথে কথা বলছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আসলে টেস্ট একটি গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ টেস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছিল বাংলাদেশের টেস্টটি আমরা সম্প্রসারিত করেছি। ঢাকায় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে জেলা লেভেলে চলে গেছে। এই টেস্ট বিষয়ে আসলে এখন কিভাবে আমরা উপজেলা পর্যায়ে পর্যন্ত এই নমুনাটি সংগ্রহ করব, এবং আমরা যেটি জানি যে এই টেস্টটি একটি সফিস্টিকেটেড টেস্ট এবং যেন তেনভাবে করে দেওয়ার বিষয় নয়। আপনার ভাবনাটা জানতে চাই। আমার মনে হয় যে এটি একটি সঠিক পদক্ষেপ হয়েছে, যে টেস্টটাকে বিকেন্দ্রীকরণ যেটা করা হয়েছে সেটা একটা সঠিক পদক্ষেপ, যে এখনও বেশ কিছু জায়গায় ছড়ানো হয়েছে এবং আরও কিছু জায়গায় ছড়ানো হবে। এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে 28টি জায়গাতে ছড়ানো হবে, এবং আমি মনে করি যে এগুলো সঠিক পদক্ষেপ, সুদূর প্রসারী পদক্ষেপ হিসেবে সঠিক পদক্ষেপ। এখন এই যে এগুলোর গুণগত মান উন্নয়ন করতে হবে, পরিমাণগত মান উন্নয়ন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এবং সংগ্রহ কিন্তু গ্রাম থেকেও করা সম্ভব, কারণ সংগ্রহ করে এটা ট্রান্সফার করা যায়। এই যে বললাম না যে এটা যদি সঠিকভাবে ট্রান্সফার করে তাহলে অনেকক্ষণ পর্যন্ত সময় নিলেও কোনো অসুবিধা হয় না। সুতরাং আমি বলবো যে এই কাজটি করা দরকার। তো টেস্ট সম্পর্কে দুটো জিনিস খুব স্পষ্ট দরকার আমাদের বোঝা, এবং সবার জন্য এটা জানা দরকার যে টেস্ট দুই ধরনের। একটা হলো রোগটা এই মুহূর্তে আছে কিনা, সেই টেস্টটা হচ্ছে যেটাকে বলা হয় আমি ভাইরাসটাকে শনাক্ত করছি যে আরএনএটা রয়েছে কিনা, সেটা এই যে আরটিপিসিআর টেকনিক দিয়ে আমরা অল্প থাকলেও বেশি করে আমরা তারপরে শনাক্ত করছি। তাহলে এইটা হচ্ছে যে এখন যেটি ছড়ানো হয়েছে এর সাথে আরও কিছু টেকনোলজি নতুন মানে অনুমোদিত হয়ে গেছে এফডিএ ইউএসএ থেকে। সেটি হলো জিন এক্সপার্ট, যেটা দিয়ে টিউবারকুলোসিস ডায়াগনোস করা হয়, সেটা দিয়ে ডায়াগনোসিসের একটা প্রক্রিয়া অ্যাপ্রুভ হয়ে গেছে। টেস্টটা নিয়ে একটু কথা বলো, আপনি একটু থামাই, একটা কল নিয়ে আসি। আচ্ছা, দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি দিনাজপুর থেকে সৌমিক বলছি। জি, মানে আমার প্রশ্নটা হলো যে আমরা যে বাজার থেকে বিভিন্ন ধরনের মাছ মাংস কিনে আনছি, এখান থেকে কি আসলে করোনা ছড়াতে পারে কিনা, মানে আমরা এটাকে কিভাবে ফ্রিজিং করব? বুঝতে পেরেছি। বাজার থেকে মাছ মাংস, এটা হচ্ছে যে কোনো তলদেশ, অর্থাৎ মাছের তলদেশই হোক, সারফেস বলছি আমরা, মাছের কাটা মাছেরও তলদেশেও থাকতে পারে, মাংসের তলদেশে যে কোনো সারফেসেই আসলে থাকতে পারে। কিন্তু আসলে ওই যে জীবকোষটা, মাছের জীবকোষ হোক আর মাংসের জীবকোষ হোক, যদি লিভিং না থাকে, তার রিসেপ্টর যদি না থাকে, তো ভাইরাস বর্ধিত হবে না। ভাইরাস বর্ধিত হতে গেলে কোনো না কোনোভাবে তার মধ্যে কোনো জীবন্ত কিছু, এবং ভেজিটেবলের
কোর্সের ভিতরেও ভাইরাস যেতে পারে না এবং তার কোনো বর্ধিত হওয়ার ক্ষমতা নেই। তাহলে সারফেসে যেমনভাবে আমার গ্লাসের ওপরে, আমার অন্য কিছুর ওপরে যদি টেবিলের উপরে থাকে, যেভাবে আমরা সাবধান হতে বলছি, মাছ মাংসের ব্যাপারেও সেভাবেই সাবধান। মাছ মাংস যে প্যাকেটে আসছে সে ব্যাপারেও সাবধান, যে সেটিতে আমরা যদি হাত দেই, সেটি যদি আমরা নাড়াচাড়া করি, পরে যেন হাতটা ধুয়ে নিই, আমাদের হাত মুখে দেওয়ার আগে যেন হাতটা ধুয়ে নিই, এবং মাছ মাংসটাকেও ভালো করে ধুয়ে নিই গরম পানি। তারপরে আমরা যখন সিদ্ধ করব তখন তো এমনিতে আরও ধোয়া হয়ে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসে রান্না হয়ে এমনি যাবে। তো হয়ে যাবে। কাজেই এই বিষয়ে যে বাড়তি কোনো মাছ মাংসের ভিতরে প্রবেশ করে তার মধ্যে যেমনভাবে অনেক আরও রোগ জীবাণু বা অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য না। আশঙ্কা নেই। আরও একটি কল আছে অধ্যাপক লিয়াকত। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রাশিদুল হক খুলনা থেকে বলতেছি। জি জি আমি রাশিদুল হক খুলনা থেকে জি শুনতে পেয়েছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন আসলে দুইটি ছিল। একটা হচ্ছে সরকার এবং আইইডিসিআর বারবার বলতেছে যাদের জ্বর বা শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক কোনো লক্ষণ থাকবে তারা যার যার হোম কোয়ারেন্টাইনে থাকবে, মেনটেন করবে। কিন্তু ঢাকা শহর বা ঢাকা শহর বাংলাদেশে বহু মানুষ আছে যারা একটা রুমেই পরিবার থাকে, বাচ্চা, স্বামী, স্ত্রী। সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হলে সরকারের এই বিষয়ে কোনো পদক্ষেপ আছে কিনা? জি, কিন্তু সরকার বারবার বলতে বুঝতে পেরেছি, হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলছে, এবং এটি শুধু বাংলাদেশ বলছেন, এটি বিশ্বব্যাপী হেলথ অ্যাডভাইজাররা এটি বলছেন। আসলে পৃথিবীতে সব ক্ষেত্রেই দুটো ব্যাপার থাকে, একটা হলো আদর্শগত আর একটা হলো বাস্তবতা। আদর্শগতভাবে আসলে আলাদা আলাদা থাকতে পারাটা, যতদূর সম্ভব দূরত্বে থাকতে পারাটা আদর্শ, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, এটা অনেক সময় প্রযোজ্য না। আমরা একটা ছোট্ট বাসায় ছোট্ট ঘরে অনেকে থাকি, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, বিশেষ করে কতগুলো ওখানে সিঙ্গেল কমন বাথরুম শেয়ার করা লাগে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। তো আমরা এই ক্ষেত্রে যেটা বলবো যে আপনার পরিবারে যদি অনেক বয়স্ক কেউ থাকে কিংবা তার ডায়াবেটিস, হাইপারটেনশন বা লাং ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আসলে সতর্কতাটা বেশি, যে আপনার যদি এ ধরনের জ্বর, কাশি, মানে যেটাকে কাশি উপসর্গ থাকে, তাহলে অন্তত বয়স্ক সেই মানুষগুলোকে, বা আমরা এখন থেকে অনেক পরিবারের কয়েকটা পরিবার মিলে আমাদের যৌথ যে পরিবার প্রথা, এখন সমাজ একসঙ্গে হয়ে যদি আমরা যারা ভালনারেবল, অর্থাৎ যাদের মধ্যে ঝুঁকি বেশি, তাদেরকে একটু আলাদা করি, তাহলে সবচেয়ে ভালো হয়। আর বাকি যারা আছি আমরা কিন্তু, যদি আমাদের ইনফেকশন হয়ও, সংক্রমণ, যথাসম্ভব আমরা যদি নিজেদেরকে তখন যত্নগুলো নিই, আমাদের জ্বরটা কমায়, আমাদের যে উপসর্গজনিত যেসব চিকিৎসা সেগুলো নিই, তাহলে কিন্তু এই রোগ কিন্তু কোনো মারাত্মক রোগ না, এটা অনেক সংক্রামক রোগ নয়। এটি নিয়ে একটু যদি আপনি আরেকটু বিস্তার বলতেন, এখানে আসলে কতটুকু মারাত্মক, কতটুকু ফেটাল। শতকরা 80% কেসে দেখা যাচ্ছে যে এটি উপসর্গ খুবই কম, এবং তার মধ্যে 15% কেসে দেখা যায় উপসর্গ বোঝাও যায় না, সাইলেন্ট। তাহলে 80% কিন্তু কোনো আসলে সমস্যা নেই। বাকি 15, এরপরে 80-র পরেও আরও 15%-এর মধ্যে হয়তো কিছু সমস্যা দেখা দিল, শুধুমাত্র সামান্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া পর্যন্ত তার চিকিৎসা যথেষ্ট। আসলে 4 থেকে 5% দেখা যাচ্ছে এই পর্যন্ত, যা পরিসংখ্যান গড়ে, তাদেরকে আসলে ভেন্টিলেটর পর্যন্ত বা ওই ধরনের সাপোর্ট দিতে হতে পারে। এদের মধ্যেও বেশিরভাগই দেখা যাচ্ছে কোমরবিড যাদের অসুখ রয়েছে, তারাই এই ধরনের যে সমস্যার মধ্যে যাচ্ছে। তাহলে সেদিক থেকে আমরা যখন সার্সে, যেখানে মৃত্যুহার 12% ছিল শতকরা সংক্রমিতদের মধ্যে, এই অসুখে সংক্রমিতদের মধ্যে মৃত্যুহার 1%-এর নিচে গড়ে যে সব তথ্য আমাদের কাছে এখন এসেছে তার মধ্যে। সুতরাং এটি মারাত্মক ওইভাবে বলবো না, তবে মারাত্মক কাদের জন্য, যাদের বয়স্ক, যাদের অন্য অসুখ রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যেও কিন্তু, আমার আত্মীয় স্বজনের মধ্যে মানে এক ধরনের বোধ থাকতে হবে। এই সময়ে কিন্তু আবারও বলছি যে এই একটা কথা চালু হয়ে গেছে, সামাজিক বিচ্ছিন্নতা, সোশ্যাল যে ডিসটেন্স, বাংলা করেছি আমরা সোশ্যাল ডিসটেন্স। এইটা বাংলা শুধু না, এটা অ্যাকচুয়ালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথাটি ভুল চালু করে পরে সংশোধনের চেষ্টা করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থারই একজন সিনিয়র সায়েন্টিস্ট পরে কথাটি বলেছে, যে এটা ফিজিক্যাল ডিসটেন্স কথাটা চালু হওয়া উচিত ছিল, সোশ্যাল ডিসটেন্স না। আমাদেরকে এখন বুঝতে হবে, বিশেষ করে বাঙালি, আমরা একসঙ্গে থাকতে অভ্যস্ত, একজনের অসুখ হলে ঝাঁপে পড়তে অভ্যস্ত, আমরা ভিজিটার সামাল দিতে পারতাম না হসপিটালে, এটা আমাদের প্রধান সমস্যা একটা। অথচ এখন কিন্তু আমরা হঠাৎ করে মনে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা মানে আমরা আর কেউ কারো খোঁজ নিব না, কেউ কারো যত্ন নিব না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ভীতি কমাতে হবে, আতঙ্ক কমাতে হবে।
আমাদের যদি আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখি ভালনারেবল কেউ আছে, আমরা যদি করি যাত্রা ঠিক আছে, একটা পরিবার ঠিক করলাম যেখানে আমাদের তাদেরকে আইসোলেট করতে হবে বা তাদেরকে আলাদা কোয়ারেন্টাইন, এই ধরনের সহযোগিতার হাত। আর সরকার যেটা করছেন যে প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন, যে ক্ষেত্রে একদমই কোনো সম্ভাবনা নাই, যার সামর্থ্য নাই বা যার ধরনের ব্যবস্থার সুযোগ নেই, তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইনের ব্যবস্থাগুলো আরও বর্ধিত হয়ে যাবে, এটা আমার ধারণার একটি চেষ্টা চলছে। বিষয় নিয়ে বারবারই বলা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, অ্যাসিমটোমেটিক যাদের কিনা তারা কোভিড পজিটিভ কিন্তু লক্ষণ প্রকাশ পাচ্ছে না, কিন্তু ওরা হয়তো সেভাবে প্রোটেক্টিভ মেজার নিল না, সেক্ষেত্রে সে অজান্তেই কিন্তু কোভিড-19 সংক্রমিত করে গেল। এটি কিভাবে সম্ভব হয় এবং এর সাথে মাস্ক কিভাবে জরুরি হয়ে পড়তে পারে? আমরা যে কথাটিতে আগে ছিলাম, এটা টেস্টের প্রসঙ্গে, তাহলে আবার ফিরে যেতে হয়। জি, যে এক ধরনের টেস্ট হচ্ছে রোগটা আমার অনগোয়িং রোগ আছে কিনা। এখন সেই ক্ষেত্রে এই RT-PCR, তার নমুনা সংগ্রহ, তার চিকিৎসা ব্যয় এবং তার যে টেকনোলজি, এর ফলে খুব মাস স্কেলে টেস্ট করা খুব কঠিন হবে। হ্যাঁ, এটা সম্ভাবনা কোনো দেশের পক্ষে সম্ভব না, কিটেরও স্বল্পতা থাকবে, এটা আরও কিটের স্বল্পতা আরও তৈরি হবে। সুতরাং এইটা আসলে একটা মূল্যবান সম্পদ, যেটা শুধু রাখতে হবে ভালনারেবল কেস, যেগুলো অত্যন্ত সন্দেহভাজন কেস, অর্থাৎ যেটাকে আমরা প্রবাবল কেস, সেটাকে নিশ্চিত করার জন্য। আর একটা থাকতে হবে যারা স্বাস্থ্যকর্মী, তাদের জন্য রিজার্ভ রাখতে হবে, আর যাদের কোমরবিড যেটা সমস্যা রয়েছে তাদের জন্য রাখতে হবে। এই টেস্ট সবার জন্য করা সম্ভব নয়। কিন্তু আরেকটা টেস্ট যেটা শুরু হবে সেটা হলো যেটিকে আমরা বলছি যে অ্যান্টিবডি টেস্ট, এবং সেই অ্যান্টিবডি টেস্টটা কিন্তু অনেক সস্তা, হয়তো আমাদের দেশে 200-300 টাকার মধ্যে চলে আসবে। এবং এটা উদ্যোগ আমরা নিলে, শেষ মিনিটে আছি, যদি তাহলে এই টেস্টটা যদি করা হয়, তাহলে মাস স্কেলে অনেক যদি করা হয়, তাহলে তখন বোঝা যাবে তার সংক্রমণ হয়েছিল কিনা। এবং এই টেস্টটা দ্বারা তখন যারা খুবই পজিটিভ, যে অ্যান্টিবডি অনেক রয়েছে, তাদেরকে বলা হবে তোমার হয়ে গেছে, তুমি প্রতিরোধ জন্ম লাভ করেছো। কিছু ক্ষেত্রে বিচার বিবেচনার ব্যাপার থাকবে, চিকিৎসকরা করে বলবে যে তোমার এখনও কিছু ঝুঁকি রয়েছে। কিন্তু ওই টেস্ট ছাড়া আমরা কিন্তু যেটাকে বলে সাইলেন্ট ক্যারিয়ার বোঝা কিন্তু সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ দর্শক। জি দর্শক, সেফ হ্যান্ডস সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান শুরুতে যেটি বলছিলাম, এটি আমাদের একটি নতুন আয়োজন। রবি থেকে বৃহস্পতিবার ঠিক 9:10 থেকে 10টা পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের সাথে একজন অতিথি থাকবেন এবং একই সাথে আপনারাও যেখানে আছেন সেখান থেকে টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে পারবেন। আমাদের স্টুডিওতে থাকা অতিথি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও দেখা হবে আগামীকাল 9:10। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং করোনা মোকাবেলায়, করোনা থেকে সুস্থ থাকতে যে নির্দেশনাগুলো দেয়া হচ্ছে সেই নির্দেশনাগুলো মেনে চলে সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।